কে ওখানে? হ্যালো, বলো। তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো। কি পাগলের মতো কথা বলছো? আমি এখন পুনে আছি। আমার কি ডানা আছে নাকি যে আমি উড়ে যাব? আমি ওসব জানি না, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখি সন্ধ্যের ফ্লাইট যদি পেয়ে থাকি তো রওনা দিচ্ছি। আশ্চর্য লাগছে, আমি আজকেই বাড়ি যাব বলে টিকিট কেটে রেখেছিলাম। ভাবলাম আমার স্ত্রী মিনুকে এক সারপ্রাইজ দেব, কিন্তু যা হবার হয়েই গেল। যাই হোক, আমাকে প্যাকিংটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। চারটের ফ্লাইটে উঠলাম, দমদমে আসলাম ঠিক 6:30টায়। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 8টা বেজে গেল। আমার বাড়ি বাদুড়িয়ায়। ফ্লাইটে থাকার কারণে ফোনটা এরোপ্লেন মোড ছিল। জানি মিনু কতবার যে ফোন করেছে তার ঠিক নেই। বাড়ির সামনে যেতেই দেখলাম অনেক লোক জমা হয়ে আছে, আর কান্নাকাটির শব্দ হচ্ছে। তাড়াতাড়ি বাড়িতে ঢুকে দেখলাম একটা কাঠের তক্তায় মিনুর নিথর শরীরটা পড়ে আছে। দেখে যেন মনে হচ্ছে মিনু ঘুমিয়ে আছে। পাশে সুগন্ধি ধোঁয়া উঠছে। বুঝে গেছিলাম আমার মিনু আর দুনিয়াতে নেই। কান্না পাচ্ছিল, কিন্তু যেন বুকের মধ্যে অসহ্য ব্যথা ও যন্ত্রণায় কান্না আসছিল না। সোজা মায়ের কাছে গেলাম, বললাম, এসব কি করে হয়েছে বলো তো মা? জানি না খোকা, তোদের কতবার করে বলেছিলাম ভাড়া বাড়িতে থাকিস না, তোরা আমার কথা শুনিসনি। আজ বিকেলে যখন বৌমার সঙ্গে দেখা করতে আসি, তখন দেখি বৌমা মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, আর ঘরের জিনিসপত্র সব অগোছালো হয়ে রয়েছে। রাতে 9:30টায় মিনুর দাহকার্য সম্পন্ন করে বাড়ি ফিরলাম। মনটা এতই খারাপ ছিল যে কিছু না খেয়েই শুয়ে পড়লাম। কিছু খেতেই ভালো লাগছিল না। কোনোদিনও ভাবিনি মিনু আমাকে একলা রেখে চলে যাবে। আমাদের সম্পর্কটা শুধু বিয়ের নয়, অগণিত এক ভালোবাসার সম্পর্ক ছিল। ছেলেবেলা থেকে ভালোবাসতাম মিনুকে, আর শেষে বিয়েও করলাম। কিন্তু আমার পারিবারিক সমস্যার কারণে কিছুদিন হলো ভাড়া বাড়িতে গেছিলাম। কর্মসূত্রে 1 সপ্তাহের জন্য পুনে গেছিলাম। হয়তো আমার ভাগ্যের লিখন এটাই ছিল। কোনোদিনও ভাবিনি ভাগ্যের এমন পরিহাস দেখতে হবে। এভাবে 1 মাস কেটে গেল। একদিন রাতে স্বপ্নে দেখলাম মিনু আমার সামনে কাঁদছে। বলছে, আমি খুব কষ্টে আছি। আমাকে মেরেছে মোট 4 জন মিলে। তার মধ্যে 3জনকে আমি মেরে ফেলেছি। এখনো একজন বাকি আছে। সে একজন তান্ত্রিক। তার তন্ত্র সাধনার প্রচুর ক্ষমতা। তাকে আমি কোনোভাবেই মারতে পারছি না। আজকে আমি তোমার কাছে কিছু চাইছি, যার সাহায্যে আমি ওই ভণ্ড তান্ত্রিককে শেষ করব। তুমি আমাকে নিরাশ করো না। বলো মিনু, আমি কি দিয়ে তোমাকে সাহায্য করব? একবার শুধু বলো। তোমার রক্ত মাংসের শরীরটা আমার চাই, যার মধ্যে আমি প্রবেশ করব। তুমি কি পারবে আমাকে দিতে? বলো, চুপ করে থেকো না, বলো। হ্যাঁ মিনু, আমি নিশ্চয়ই পারবো। তাহলে আমি ওই জানোয়ার তান্ত্রিকের বুকে চিরে তার রক্ত পান করব। তখনই আমার শান্তি হবে। তুমি যেমনটি বলবে তেমনটি হবে। সাথে সাথে আমার শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল। যেন শরীরটা খুব ভারী ভারী লাগছিল। দরজা খুলে সোজা সড়ক দিয়ে হেঁটে যেতে লাগলাম সেই তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। কে তুমি? কি দরকার? এত রাতে কিসের প্রয়োজন তোমার? যা প্রয়োজন সকালে এসে বলবে। আমি কে? আমি কে? ভুলে গেছিস সেই রাতের কথা? আমার সুন্দর সংসারটাকে নষ্ট করেছিস।
নৃশংসভাবে ছুরির আঘাতে আমার প্রাণ কেড়ে নিয়েছিলিস তোরা, মনে পড়ে? তোর এত সাহস, তুই আমাকে মারবি? দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। তান্ত্রিক একটা মন্ত্র পড়ল, সাথে সাথে একটা অগ্নিকুণ্ড জ্বলে উঠল। সেই অগ্নিকুণ্ডের পাশে বসে তান্ত্রিক মন্ত্র জপ করতে লাগলো। কিছু পরে আমার শরীর থেকে কালো একটা ধোঁয়া মতো বেরিয়ে গেল, আর সাথে সাথে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। তোকে আমি মারবই। তুই সোনা গয়না সব নিলি, তবে আমার প্রাণটা কেন নিলি? তোর এই আশা কখনো পূরণ হবে না। তোকে এখনই শ্মশানের মন্ত্রপুত ছাই দিয়ে ক্যাদ করব। পরে আমার হুঁশ ফিরল। চোখ খুলে দেখলাম মিনুর অশরীরী আত্মা কাঁদছে, আর তান্ত্রিক কী সব মন্ত্র জপ করছে। আমি আস্তে আস্তে উঠে পেছন দিক দিয়ে অগ্নিকুণ্ডটাকে একটা সপাটে লাথি মারলাম। অগ্নিকুণ্ডটা ছিটকে দূরে সরে গেল। সাথে সাথে মিনুর আত্মা এসে তান্ত্রিকের বুকের মাঝখান দিয়ে চিরে দিল, আর সেই রক্ত পান করল। আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, আমি এখন মুক্ত। মিনু, মিনু তুমি কই? তোমাকে তো দেখতে পাচ্ছি না, মিনু। তুমি আমাকে